যারা হারিয়ে যায় তারা কি ফিরে আসে কোনোদিন? কিন্তু তারা যাদের কাছ থেকে হারিয়ে যায় তারা কি করে? অপেক্ষা। কিন্তু কতদিন? প্রত্যেকেই তো কারো না কারোর অভ্যেসে জড়িয়ে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, অভ্যেসটাই বা কি? আবেগ, সমবেদনা, নাকি অন্য কিছু? আর যেদিন সেই অভ্যেসের সুতোয় টান পড়ে সেদিন তো একটা অস্বস্তি হয় নিশ্চয়ই। কিন্তু অস্বস্তি বা কতদিন থাকে? সেই অস্বস্তির শূন্যস্থানও তো একদিন শূন্য থাকাই অভ্যেস হয়ে যায়। কিন্তু যাদের হয় না তারা কি করে? নমস্কার, কাগজ কলম অডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, বন্ধুত্বটা কি শুধুই বন্ধুত্ব, নাকি দুটি মানুষের হৃদয়ের পারস্পরিক প্রভাবের কোনো এক সম্পর্ক, যে সম্পর্ক মানুষের অস্তিত্ব মিটে গেলেও জীবিত থাকে? আজ এমনই একটি বন্ধুত্বের গল্প জানব সমাদৃতা সোমের লেখা হাসনুহানা গল্পটি শুনে। গল্পের প্রধান চরিত্রে গল্পের পাঠিকা হাসনুহানা অদ্রিজা। শুনুন সমাদৃতার গল্প অবলম্বনে হাসনুহানা। বৃষ্টি হলে বনের মধ্যে একটা তীব্র গন্ধ পাওয়া যায়। খুব উগ্র নয়, তবে মাঝে মধ্যে ভালো লাগে না, ভীষণ মন খারাপ হয়ে যায়। রাত বাড়লে সেই তীব্র গন্ধ নৈশব্দকে খান খান করে ফেলে। ঝিঝি পোকার চিৎকার আর ভীষণ মন খারাপ যেন আরো চাপড়ে ধরে অদ্রিজাকে। ঘরে জ্বলতে থাকা মোমবাতিটাও পালাই পালাই রব তোলে। ঘড়ির কাঁটাটা যতক্ষণ না দুটোর ঘরে পৌঁছয় ততক্ষণ একটা আগ্রাসী বিরক্তি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। তারপর রাত বেড়ে যখন দুটো হয় তখন পিঠ টান টান করে বসে সে। মুহূর্তের মধ্যে তার সর্বগ্রাসী মন খারাপ বকার পার। আজ অদ্রিজা একটা ছবি এঁকেছে, ঘরের বাইরের বনের। সেটা দৌড়েই বসেছিল সে। তখনই তার চোখে পড়ল জানলার পাশে একটা ফাটল। তার ভয় ডর বিশেষ নেই, কিন্তু সাপ খুব ঢুকে পড়লে এখন ভারী মুশকিল হবে। ছবিটা তক্তপোষের উপর রেখে সে এগিয়ে যায় জানলাটার দিকে। তারপর ফাটলের মুখ বন্ধ করে যখন পেছনে তাকায়, দেখে সেই তক্তপোষের ওপর বসে ছবিটা দেখছে হাসনুহানা। অদ্রিজার ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে এগিয়ে যায় মেয়েটির দিকে। তারপর হাসনুহানার মুখোমুখি বসে পড়ে সে। এই বনে একটা শিমুল গাছ আছে জানো? যখন সবুজে সবুজে চোখ ধাঁধিয়ে যায় তখন গাছটার সামনে গিয়ে দাঁড়াই। মনে হয় গভীর অন্ধকারে একটু আলো দেখতে পেলাম। অদ্রিজা কিছু বলে না, শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে হাসনুহানার দিকে। মেয়েটি আবার বলে ওঠে, তুমি শিমুল গাছ আঁকতে পারবে? তার পাশে নদী, নদীর চরে ছোট ছোট নরম ঘাসের দল। আমি সকাল বিকেল সেখানে গিয়ে বসবো, বা কখনো সাঁতরে পারাপার করবো ইচ্ছে মতো। তোমার কখনো রাগ হয় না আমার উপর? মনে হয় না চোখের সামনেই তো মেয়েটা রয়েছে, মেরে দিয়ে একেবারে? অদ্রিজা ভীষণ কৌতূহলী হয়ে প্রশ্ন করে। হাসনুহানা উত্তর দেয় না। তক্তপোষ থেকে উঠে ভাঙা জানলাটার সামনে গিয়ে দাঁড়ায়। অবশিষ্ট কয়েকটা লোহার মরচে পড়া শিকের মধ্যে থেকেই মুখটা বাড়িয়ে কিসের যেন একটা গন্ধ শোকার চেষ্টা করে সে। এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু ভেজা মাটির গন্ধটা এখনো রয়ে গিয়েছে। চারদিকের ওই উগ্র গন্ধটা ছাপিয়েছে। আর কিসের গন্ধ পেতে চাইছে মেয়েটা কে জানে। ধৈর্য হারিয়ে
অদ্রিজাও উঠে দাঁড়ায়। তারপর গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় মেয়েটির পিছনে। একটা হালকা হলুদ চুড়িদার পরে দাঁড়িয়ে আছে মেয়েটি। চুলগুলো এলোমেলোভাবে পিঠের ওপর ছড়িয়ে আছে। সে মেয়েটার আরেকটু কাছে যায়। তার শরীর ঘিরে একটা গন্ধ ভেসে রয়েছে, খুব চেনা একটা গন্ধ, তার সবচেয়ে পছন্দের। আজ আর বৃষ্টি হবে না, তবে কাল থেকে ঠান্ডা পড়বে। হাসনোহানার স্বরে ঘোর কাটে অদ্রিজার। সে মেয়েটার কাছ থেকে একটু সরে দাঁড়ায়, তারপর একটু থতমতকে তার দিকে তাকিয়ে বলে, তুমি কি করে জানলে? আমি জানি, বাতাসে হিম ভাসছে। অদ্রিজা চোখ সরিয়ে বাইরের অন্ধকারে চোখ রাখে। বাইরে আকাশ পরিষ্কার হয়ে গেছে। ঝকঝকে কালো আকাশে কি একটা কোপানো চাঁদ সেটে দিয়ে গেছে। গাছগাছালির আড়ালে খুব স্পষ্ট দেখা যায় না, তবু কয়েকটা বিন্দু বিন্দু তারা উঁকি দিচ্ছে। মাটির গন্ধটা তখন আর নাকে লাগছে না অদ্রিজার। কোথা থেকে একটা মিষ্টি গন্ধ এসে বরং নাকে ঠেকছে বারবার। ওটা তো মহুয়ার গন্ধ। জানো, নদীর ওপারে অনেকগুলো মহুয়ার গাছ আছে, আর হাওয়া আজ দক্ষিণমুখী, তাই এখানে গন্ধ ভেসে আসছে। আবারও মেয়েটার কথায় চমক ভাঙে অদ্রিজার। পেছনে ঘুরে তার দিকে এক পলক দৃষ্টি দিয়ে আবার জানলার বাইরের দিকে তাকায় সে। তারপর আপন মনেই বলতে থাকে, অত দূর থেকে মহুয়ার গন্ধ ভেসে আসে এখানে, এখানে বলেই সম্ভব। বাইরে যাবে? নদীর পাড়ে আজ জমজমাটি আসর বসেছে। জঙ্গলের পথ দেখিয়ে আমি তোমায় নিয়ে যাব। অদ্রিজা আবার পেছনে ঘুরে তাকায়। মেয়েটার চোখে মুখে একটা বালিকা সুলভ উচ্ছলতা লেগে রয়েছে। অদ্রিজা হ্যাঁ বললে সে লাফিয়ে উঠবে যেন। হলো তাই। অদ্রিজার সম্মতি পেয়ে সে এক লাফে তক্তপোষ থেকে উঠে পড়ে। তারপর ঘরের টুকরো মোমটা নিভিয়ে অদ্রিজার হাত ধরে বেরিয়ে পড়ে বাইরে। ঘরের বাইরে এই টুকরো অংশে বোনটা পাতলা হয়ে গিয়েছে। তাদের ঠিক মাথার উপরে ধবধবে সাদা টুকরো চাঁদটা যেন মিচকি হাসছে। সেও আজ ওদের সঙ্গী। ঘর থেকে বেরোতে খুব একটা ভালো লাগে না অদ্রিজার। তার মধ্যেই কদিনের বৃষ্টিতে অবশিষ্ট ইচ্ছেটুকুরও মৃতপ্রায় অবস্থা হয়েছিল। আজ এই প্রাক পূর্ণিমার রাতে সেই মৃতপ্রায় ইচ্ছেটুকু আবার বেঁচে উঠেছে। চোখের উপর থেকে ঘন অন্ধকারের প্রলেপটা কেটে গেছে অদ্রিজার। তৃতীয়ার চাঁদের জ্যোৎস্নায় এই অরণ্য উপত্যকা মাখামাখি। ওরা দুজন হাঁটতে থাকে পাশাপাশি। কখনো কখনো মেয়েটা আগে আগে হেঁটে যায় দৃঢ় পথ নির্দেশিকা হয়ে। ঘরের জানলা দিয়ে যখন অদ্রিজা বাইরের বনটাকে দেখেছিল, ভারী নিবিড় মনে হয়েছিল তার। আর আজ যখন তারা বনের বুক ছিঁড়ে এগিয়ে যায় বনের অন্তরে, তখন সেই ভিজে বনটাকে বড্ড খামখেয়ালি লাগছিল। বড্ড ফাঁকা ফাঁকা, অতটাও গভীর নয়। মিষ্টি গন্ধটা একটু একটু করে বেড়ে চলেছে। গন্ধটা যত বাড়ছে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। এর সাথে সাথে আরো একটা গন্ধ পেয়েছে সে, তবে সেটা মহুয়ার মতো তীব্র নয়, হালকা একটা গন্ধ। সে গন্ধের উৎস অবশ্য অদ্রিজা জানে। সামনে এগিয়ে চলা মেয়েটার উচ্ছ্বাস অনেকটা কমেছে। সেই জায়গায় এখন এসেছে কোমল নীরবতা। সুস্থির চিত্তে হাঁটছে, আর গাছগাছালিগুলোর সাথে নীরবে কথা বলে নিচ্ছে টুকটাক, যেন তারা মেয়েটার পাড়া প্রতিবেশী। সত্যি
সত্যি বলতে সেটা ভুলও নয়। যখন কেউ নিজের এক ছটাক অধিকার ছেড়ে দেয়, গোটা বিশ্ব প্রকৃতি তখন তার আপনার হয়ে যায়। তখন হয়তো তারা সত্যিই গাছেদের সাথে কথা বলতে পারে ইচ্ছে মতো। মাঝে মধ্যে বড় গাছের ডালপালার ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো পড়ছে ভিজে লতাপাতার ওপর। তখনও জমে থাকা জলের বিন্দু রূপলি ছবির মতো চকচক করে রাতের ক্যানভাসের মাধুর্য বাড়িয়ে দিচ্ছে। হাসনুহানা একটা সুর বাজছে মাঝে মধ্যে, সুরটা চেনা চেনা ঠেকছে, একটা টুসু গানের সুর বোধ হয়। অনেকবার শুনেছি অদ্রিজা, কিন্তু কথাগুলো এখন আর মনে পড়ছে না। তোমার বাড়িতে তো কোনো দিন হাসনুহানার গাছ ছিল না, তাহলে এটা তোমার প্রিয় ফুল কেন? হঠাৎ করে সুর ভাজা থামিয়ে আচমকাই প্রশ্ন করে মেয়েটা। অদ্রিজা এমন কোনো প্রশ্নের জন্য তৈরি ছিল না, তাই উত্তরটা খুঁজতে একটু সময় নেয়। তারপর ঝিঝি পোকার গ্র্যান্ড কনসার্টের শব্দ ছাপিয়েই বলে, আমার আমার দিদুনের বাড়ি গ্রামে। ওখানে রাত খুব তাড়াতাড়ি নামে। 10টা সাড়ে 10টার পর চারদিক নিস্তব্ধ হয়ে যেত। ছোটবেলায় যখন দিদুনের বাড়ি যেতাম, সবাই ঘুমিয়ে পড়লে দিদুনের পাশে শুয়ে রাতে গল্প শুনতাম। সেই সব গল্পে একটা করে বাগান থাকতো, যেখানে স্বর্গের ফুল ফুটত। গল্প শুনতে শুনতে যখন চোখ প্রায় লেগে আসতো, তখন জানলার পেছনে বাগান থেকে আসা হাসনুহানার গন্ধ আর গল্পের বাগান অবচেতনে সত্যির মতো স্পষ্ট হয়ে যেত। পরে গল্পগুলো মনে না থাকলেও ওই বাগান আর স্বর্গীয় ফুল আমার চেতন অবচেতন জুড়ে বাস করত। আমি তারপর যতবার ক্লান্ত হয়ে গেছি, ততবার ওই ফুল আমার মনকে শান্ত করে সব ক্লান্তি মুছিয়ে দিয়েছে। কিন্তু তুমি কি করে জানলে হাসনুহানা আমার পছন্দের ফুল? অদ্রিজার প্রশ্নের উত্তরে স্মিত হাসে হাসনুহানা। তারপর সেই হাসিতে খানিকটা রহস্য মাখিয়ে উত্তর দেয়, আমি জানি তুমি সেই জন্য আমার গায়ে ওই ফুলের গন্ধ পাও, আর তাই আমার নাম দিয়েছ হাসনুহানা। অদ্রিজা আবারও বিস্মিত হয়, কিন্তু কোনো প্রশ্ন করে না, শুধু হাসে একটু। হাসনুহানা চঞ্চল হয়ে পড়ে মুহূর্তের মধ্যে। তারপর সেই চঞ্চলতার মধ্যে খানিকটা বিষাদ টেনে বলে, আমার নামটা একটা এত মিষ্টি ফুলের নাম, কিন্তু আমি কোনো গন্ধ পাই না জানো। এই বিষয়টা আর গোপন রাখতে পারে না অদ্রিজা। ভীষণ অবাক হয়ে বলে, কেন? তোমার শরীর থেকে সব সময় যে গন্ধ বের হয়, সে গন্ধ তুমি নিজেই পাও না? না, আসলে তুমি যেই গন্ধ পাবে, সেই গন্ধ যে অন্য আরেকজনও পাবে তা ঠিক নয়। এই জঙ্গলে শীতে একটা বনফুল জন্মায়, বেশ ঝাঝালো গন্ধ তার। একটা বাচ্চা মেয়ে গত গ্রীষ্মে সেই একই বনফুলের গন্ধ পেয়েছিল আমার গায়ে, কিন্তু আমি কোনো ফুলের গন্ধ পাই না। তাহলে তুমি তখন জানলা দিয়ে নাক বাড়িয়ে কি শুকছিলে? হাওয়ার গন্ধ, মাটির গন্ধ,
জানো, বাতাসে হিমের গন্ধ পাওয়া যায়, একটু ভারী, বরফের মতন অনেকটা। এবার আরেকটু অবাক হয়ে অদ্রিজা প্রশ্ন করে, তাহলে মহুয়ার গন্ধ পেলে কি করে? এইবার খিলখিলিয়ে হেসে ওঠে হাসনুহানা। মহুয়ার গন্ধ আমায় পেতে হয় না, আমি তো দেখেছি নদীর ওপারে কত মহুয়ার গাছ, আর হাওয়া আজ দক্ষিণমুখী, খুব সহজেই দুয়ে দুয়ে চার করলাম। অদ্রিজা একটু বোকা হাসি হেসে চুপ করে যায়। প্রকৃতির কত সহজ সরল ইকুয়েশনগুলো মাঝে মধ্যে কত কঠিন হয়ে যায় তার কাছে। মাঝে মধ্যে তো তার নিজের মানসিক স্থিতি নিয়ে সংশয় দেখা দেয়। তারপর আবার হাসনুহানার সাথে দেখা হলে সব সংশয় উবে যায়। কি, কেন, কি জন্য, এই সমস্ত প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক হয়ে ওঠে তার কাছে। এই যেমন এখন কোথায় যাচ্ছে, কি দেখবে বলে যাচ্ছে জানে না, কিন্তু অনির্দিষ্ট পথেও যা দেখছে, যা অনুভব করছে, তা কি আগে কোনোদিন অনুভব করেছে? রাত তখন কটা হবে? 3টে। চাঁদ তখন ওদের মাথার ওপর থেকে আরেকটু সামনে গিয়ে গেছে। সামনের জঙ্গল আরো পাতলা হয়ে গেছে তখন। নদীটা আর খুব বেশি দূরে নয়। ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে। চাঁদের আলোয় বড় বড় গাছগুলোর অবয়ব পড়েছে পথ জুড়ে। এই লম্বা লম্বা বৃক্ষলতাগুলোকে দেখলে মনে হয় কতকাল ধরে দাঁড়িয়ে আছে একইভাবে। কোনোদিন যদি সময় সুযোগ পায়, আজীবনের কথা বলতে বসবে এই নিভৃত স্যাঁতস্যাঁতে বনেই। ভিজে মাটিতে পা পড়লেই যে শব্দটা হচ্ছে, তাও যেন কানে বেশ জোরে ঠেকছে এখন। ঝিঝি পোকারা বোধ হয় এবার ক্লান্ত হয়ে পড়েছে। তাদের কনসার্ট এখন মৃদু স্বরে বাজছে। হঠাৎ করে তখন পিক করে একটা আওয়াজ হলো। হাসনুহানা মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখতে থাকে। তারপর অদ্রিজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, তাড়াতাড়ি চলো, ভোর হতে আর বেশি দেরি নেই। এই দৃশ্যপটটা খুব চেনা, আরামদায়ক মনে হয় অদ্রিজার কাছে। কোনো ছবিতে দেখেছে নাকি উপন্যাসে পড়েছে মনে করতে পারে না সে। তবে একটা অদ্ভুত আরাম তাকে পেয়ে বসেছে। হাসনুহানা তাকে তাড়াতাড়ি পা চালাতে বললেও মোটেই ইচ্ছে করছে না তার। ছোটবেলায় তার অবচেতনে যে স্বর্গের বাগান কল্পনা করত, আজ বোধহয় তা এখানে এসে হাজির। স্বর্গ বিষয়টা ভীষণ জটিল, তবে একটা সামগ্রিক বর্ণনা হিসেব করলে সবচেয়ে সুন্দরকে স্বর্গ বলে কল্পনা করা যায়। কিন্তু সবচেয়ে সুন্দরের নির্দিষ্ট কোনো বর্ণনা সে জানে না। তাই আজ হাসনুহানার সাথে এই বনে এসে যা দেখল, সেটাকেই তার মন স্বর্গ বলে মেনে নিল নির্দ্বিধায়। এককালে হয়তো নদীটা খুব জমিদার ছিল, এখন অবস্থা পড়তির দিকে। দুপারে মোটা চড়া পড়ে গেছে। শুধু বালি নয়, নুড়ি পাথরও জমা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তবে গত কয়েকদিনে বৃষ্টিতে নদীর রূপের চাকচিক্য খানিকটা অবশ্য বেড়েছে। প্রাক পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নায় নুড়িগুলো থেকে আলো ঠিকরে পড়ছে যেন। নদীর ওপারে বড় বড় শাল গাছগুলো আলো মেখে দাঁড়িয়ে আছে সার বেঁধে। নদীর বুকে ছোট ছোট ঢেউ আমৃত্য উচ্ছল করে রেখেছে তন্নি নদীটিকে। মহুয়ার গন্ধে নাক মাথা ধাঁধিয়ে এসেছে ইতিমধ্যে। নিটোল কালো আকাশে আত খাওয়া চাঁদ আর টুকরো টাকরা মেঘের দল যে ক্যানভাস সাজিয়েছে, তার বর্ণনা কোন শব্দে হয় তা জানা নেই অদ্রিজার। সে তো এটাও বুঝতে পারছে না
এটা কোনো স্বপ্ন না সত্যি? অনেকটা হেঁটেছ, একটু বসো, বিশ্রাম নাও। হাসনুহানার কথায় হুঁশ ফেরে অদ্রিজার। সে কিছু না বলে বসে পড়ে। তারপর আরো কিছুক্ষণ একইভাবে বসে থাকে নদীর দিকে চেয়ে। কোথা থেকে একটা টুনটুনি পাখি ডেকে ওঠে চুপিসারে। সে শব্দে ঘোর কাটে অদ্রিজার। সে হাসনুহানার দিকে তাকিয়ে দেখে মেয়েটি এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আজ কিসের উৎসব হচ্ছে এখানে? বিহ্বল স্বরে জিজ্ঞেস করে অদ্রিজা। হাসনুহানা ওর প্রশ্ন শুনে ভারী মজা পায়। তারপর হাসতে হাসতে উত্তর দেয়, উৎসব? হ্যাঁ, উৎসবই বটে। এক নাগারে কদিন বৃষ্টি থামার উৎসব। গরম সরিয়ে শীত পড়বে, তার উৎসব। এই ধরো, তুমি আজ এখানে এলে, তোমায় বরণ করে নেওয়ার উৎসব। মানুষের যেমন আনন্দ করার খুব বিশেষ উপলক্ষ লাগে না, প্রকৃতিরও তেমনি উৎসবের কোনো বিশেষ উপলক্ষ নেই। হাসনুহানের দেওয়া উত্তরটা খুব ভালো লাগে অদ্রিজার। সে সন্তুষ্ট দৃষ্টিতে আবার দেখতে থাকে প্রকৃতির নিজস্ব উৎসব। দেখতে দেখতেই হঠাৎ করে সে হাসনুহানাকে বলে, তুমি বসবে না? তুমিও তো হেঁটে এলে এতটা। এই প্রশ্নেও হাসনুহানার হাসি পায়, কিন্তু এবার সে খিলখিলেই হেসে ওঠে না, বরং স্মিত হেসে বলে, না, আমি ক্লান্ত হই না। আমি তো হাওয়ায় ভেসে বেড়াই। আগে যখন আমার শরীর ছিল তখন কষ্ট ছিল, এখন শরীরও নেই, কষ্টও নেই। অদ্রিজা আর কোনো প্রশ্ন করে না তাকে। কিন্তু হাসনুহানা কিছু ভেবে তার পাশে বসে পড়ে আর নিজের হাতটা রাখে তার হাতের ওপর। তারপর ঠোঁটে সেই নরম হাসিটা রেখেই আবার ধীরে ধীরে বলতে শুরু করে, তুমি যেদিন একটা ছোট প্লেটে আমার জন্য খাবার রেখে গিয়েছিলে, আমি সেদিনই বুঝেছিলাম ওই কঠিন মানুষটার আড়ালে একটা কোমল হৃদয় চুপটি করে লুকিয়ে রয়েছে। তার স্বতন্ত্র আবেগ অনুভূতি আছে। কঠিন মানুষটা চায় না তার অস্তিত্ব কেউ জানুক, তবু সে আছে। তুমি কোনোদিন আমার খারাপ চেয়ে আমাকে বকাঝকা করনি, আমি জানি। বরং সদ্য শহরে আগত একটা বোকাশোকা মেয়েকে কঠিন দুনিয়ায় লড়তে শেখাতে চেয়েছিলে। আমি লড়াইটা লড়তে পারিনি। হয়তো আরো একটু ধৈর্য ধরা উচিত ছিল আমার। হয়তো তোমার কথাগুলোকে আরো একটু গভীরে গিয়ে ভাবা উচিত ছিল। আমাকে অনেকে বলেছিল, তুই আতপুতু করে মানুষ হয়েছিস, গ্রামের বাইরের দুনিয়াটা তুলনায় অনেক রূঢ়, পেরে উঠবি না তুই। তখন কারোর কথা শুনিনি, ভেবেছিলাম জেদ দিয়েই জিতে যাব। কিন্তু জেদটা এবার ধরে রাখতে পারলাম কতক্ষণ? কত সহজে হার মেনে ঝাঁপ দিলাম 10 তলা থেকে। তবে তোমার একটা কথা শুনেছি, কোনটা জানো? প্রশ্নটা করে একটু থামে মেয়েটা। তারপর আবার অদ্রিজার দিকে একটু হেসে বলে,
আমি আফসোস করা ছেড়ে দিয়েছি। আর কোনো কিছুর জন্য আফসোস করব না। যা আছে, যতটুকু আছে, তাতেই আনন্দ খুঁজে নেব। আর তাই দেখো, শরীর ছেড়ে এখন যেমন ফুল হয়ে আমি কত আনন্দে থাকি। শেষের কথাগুলো বলতে বলতে হাসি ঝরে পড়ে হাসনুহানার মুখে। হাসিটা ভীষণ মোলায়েম, কোমল। অদ্রিজা দীর্ঘদিনের জমে থাকা যন্ত্রণার বোঝাটা হালকা করে দেয় মুহূর্তে। লাল হয়ে যাওয়া চোখগুলির ক্লান্তি ঝর্ণা হয়ে নেমে আসে দুগাল বেয়ে। অদ্রিজা জড়িয়ে ধরে মেয়েটাকে। তার শরীরে তখন ভীষণ কাঁপুনি। অদ্রিজা জানে সম্ভব নয়, তবু আর একটু আঁকড়ে ধরে থাকতে চায় বছর 21-এর মেয়েটাকে, ধরে তার প্রিয় ফুল হাসনুহানাকে। আকাশের বুকে কালোর মায়া কেটে ক্ষীণ আলো ফুটছে। পাখিদের কোলাহলে আশেপাশে জীব নির্জীব সবারই ঘুম ভাঙছে বোধহয়। রাতের তারারা দিনের আলোর গভীরে লুকিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে টুকটাক। দূরে কোথা থেকে রাতের ট্রেনের ঝিকঝিক শব্দ ভেসে আসে। যখন রাতের উৎসব শেষে প্রকৃতি ভোরের মহোৎসবের প্রস্তুতি নিচ্ছে, নদীর পাড়ে একে অপরকে জড়িয়ে আজীবনের কথা সারছে একসময়ের দুই অফিস কলিগ। আধার কাটতে কাটতে হাসনুহানা অস্পষ্ট হয়ে যেতে থাকে অদ্রিজার বাহুবন্ধনী থেকে। অদ্রিজা সোজা হয়ে বসে। হাসনুহানা আর স্পষ্ট নয় তার চোখের সামনে। সে যেন একটা অবয়ব মাত্র, তবুও তার গন্ধ পাওয়া যায় স্পষ্ট। হাসনুহানার গন্ধ, হাসনুহানার মিষ্টি গন্ধ। সূর্যোদয় হয় নদীর বুক জুড়ে। রবির প্রথম আভা অদ্রিজার চোখে মুখে মেখে যায়। তার জ্বর নেমে গেছে অনেকক্ষণ। এখন আর কোনো ক্লান্তি নেই শরীরে। প্রায় মিলিয়ে যাওয়া হাসনুহানা আবার বলে ওঠে, ফিরে যাও, এবার তোমার ফেরার সময় হয়েছে। তোমার স্বর্গের বাগান তোমার সব ক্লান্তি শুষে নিয়েছে। হাসনুহানা আবার গন্ধ ছড়াবে বনে বনে, কিন্তু এবার তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। শুনলেন সমাদৃতা সোমের রচনা হাসনুহানা। গল্প পাঠে সমাদৃতা, হাসনুহানার চরিত্রে মেঘা, অদ্রিজার চরিত্রে রিয়া, আবহ সঙ্গীত এবং সম্পাদনায় আমি অভিজিৎ। হাসনুহানা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। এবারে আপনিও চাইলে কাগজ কলম পত্রিকা কিংবা কাগজ কলম অডিও সিরিজের মাধ্যমে আপনার লেখা প্রকাশ করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে 6291162604, অথবা আমাদের ইমেল করতে পারেন এই ঠিকানায় কাগজ কলম 001@gmail.com। মনে রাখবেন, অপরিচিত কলমধারীদের রচনা প্রচার করা কাগজ কলমের উদ্দেশ্য। ধন্যবাদ।